নমস্কার। গল্পের সেরা সময় নিয়ে আমরা এসে গিয়েছি আপনার দরবারে, গল্প শোনার আনন্দে আপনার মন ভরিয়ে দিতে। বাংলা সাহিত্যের অমূল্য ভাণ্ডার থেকে আপনার জন্য বাছাই করে এনেছি সেরা গল্প। গল্প পাঠের এক একটি উপস্থাপনায় আমাদের প্রয়াস থাকবে আপনার সময়টুকু গল্প শোনার সেরা সময় করে তুলতে। গল্প পাঠ শুরুর আগে একটি অনুরোধ, আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে, আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। কোথাও এই ইউটিউব চ্যানেলের উপস্থাপনাগুলির কোনো অংশ সম্প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ শুনবেন সুন্দরবনের রক্তপাগল উপন্যাসের তৃতীয় ও শেষ পর্ব। এ হচ্ছে এমন কোনো মানুষের পায়ের দাগ যে একটু আগেই এখানে ছিল বিরাজমান। জয়ন্ত বললে, এ পায়ের দাগ যে আমাদের নয় সে কথা বলাই বাহুল্য, কারণ আমাদের সকলেরই পায়ে আছে জুতো, আর এই পদচিহ্নের অধিকারী এখানে এসেছে পাদুকাহীন শ্রীচরণ নিয়ে। সে যে আমাদের পরে এসেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ প্রায় সব জায়গাতেই তার পায়ের ছাপ পড়েছে আমাদের পদচিহ্নের উপরে। কে সে? এরপর কুমার দু চারবার এদিকে ওদিকে ঘুরে বললে, এ নগ্নপদের মালিক ঢুকেছে পাশের ওই বনের ভিতরে, কারণ পদচিহ্নগুলো হঠাৎ করে বেঁকে ওই জঙ্গলের ভিতরে গিয়ে অদৃশ্য হয়েছে। ইতিমধ্যে বাঘা হয়ে উঠেছে অত্যন্ত সচেতন। সে যেন সকলকার কথা বুঝতে পারলে। এতক্ষণ সে থেবড়ি খেয়ে ঘাড় বেঁকিয়ে বসেছিল এই বৈকালী ভোজের স্যান্ডউইচ বা সিদ্ধ ডিমের দু এক টুকরো লাভ করবার জন্যে। কিন্তু এখন হঠাৎ এই নতুন পদচিহ্নের আঘ্রাণ নিয়ে দুই কান খাড়া করে গর্র গর্র চাপা গর্জন করে উঠল। তারপর অতি লোভনীয় স্যান্ডউইচ প্রভৃতির কথা একেবারে ভুলে গিয়ে সেই নগ্ন পদের চিহ্ন শুকতে শুকতে ঢুকে গেল পাশের একটা অন্ধকার জঙ্গলের ভিতরে। কুমারও ছুটল তার পিছন পিছন, এবং দলের বাকি সকলেই বিনা বাক্য ব্যয়ে বাধ্য হলো তারই পশ্চাৎ অনুসরণ করতে। কিন্তু জঙ্গলের ভিতরে কারুকেই পাওয়া গেল না। সেখানে পদচিহ্ন দেখেও অগ্রসর হবার উপায় নেই, কারণ মাটির উপরটা আচ্ছন্ন করে আছে সুদীর্ঘ আগাছার দল। সকলে আবার জঙ্গলের বাইরে এসে দাঁড়ালো। জয়ন্ত বললে, ব্যাপারটা বেশ বোঝা যাচ্ছে। এই বনের ভিতরে চোখের সামনে আমরা কোনো মানুষকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমাদের পিছনে পিছনে নিশ্চয়ই এসেছে কোনো লোক। নিশ্চয়ই সে আমাদের গতিবিধির ওপর লক্ষ্য রাখছিল। কিন্তু হঠাৎ আমরা বৈকালী ভোজের জন্য এইখানে বসে পড়েছি দেখে ধরা পড়বার ভয়ে পাশের জঙ্গলের ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গিয়েছে। বিমল বললে, কিন্তু মাটির উপরে তাকে পা ফেলে আসতে হয়েছে। সে যে কোথা থেকে এসেছে এই মাটির উপরেই তার চিহ্ন লেখা আছে। তাকে যখন পেলুম না তখন দেখা যাক সে আমাদের পিছনে পিছনে এসেছে কোন অন্তরাল থেকে। জয়ন্ত আগেই দাঁড়িয়ে উঠেছিল। সে বললে, বিমলবাবু ঠিক বলেছেন, আসুন এইবার সেই চেষ্টাই করা যাক। মানিক বললে, আমরা এসেছিলাম সুন্দরবনের ভিতর থেকে কোনো পুরাকীর্তির সন্ধান করতে, কিন্তু ব্যাপারটা হয়ে উঠেছে এখন গোয়েন্দা কাহিনীর মতন। জয়ন্ত বিরক্ত কণ্ঠে বললে, মানিক, তুমি মূর্খের মতো কথা কয়েও না। আমি মূর্খের মতো কথা কয়েছি? তাহলে ব্যাপারটা আমাকে বুঝিয়ে দাও। ছি মানিক, এতকাল আমার সঙ্গে থেকেও তুমি যেমন বোকার মতো কথা কইবে তা আমি জানতাম না। বোঝাবুঝির কথা হবে পরে, এখন আগে দেখতে হবে এই নগ্ন পদের চিহ্নগুলো এসেছে কোথা থেকে। সকলে আবার ফিরতি পথে অগ্রসর হল। পুরু কাদার উপরে পায়ের চিহ্নগুলো অত্যন্ত স্পষ্ট। সকলে তাই দেখে এগুতে এগুতে প্রায় 1.5 মাইল পথ পার হয়ে গেল। তারপরেই দেখা গেল পদচিহ্নগুলো প্রবেশ করেছে এমন এক প্রচণ্ড অরণ্যের মধ্যে
যেখানে কোনো জীবের পক্ষে যাতায়াত করবার কল্পনা করাও অসম্ভব। কি অন্ধকার অরণ্য! সূর্যের আলোক এখনো নির্বাপিত হয়ে যায়নি, কিন্তু সে অরণ্যের মধ্যে দৃষ্টি চালনা করতে গেলেও চক্ষু যেন নিরন্ধ্র অন্ধকারের নিরেট প্রাচীরে ধাক্কা খেয়ে পালিয়ে আসতে চায়। তবু সকলেই টর্চের আলো জেলে সেই নিস্তব্ধ ও নির্জন অরণ্যের মধ্যে প্রবেশ করলে। আশ্চর্য ব্যাপার, অমন যে দুর্গম বন জঙ্গল, তার ভিতরেও গাছপালা ও কাটা ঝোপ কেটে কারা যেন পথ তৈরি করে নিয়েছে। সুদীর্ঘ তৃণ ও আগাছা ঢাকা মাটির উপরে আর কারুর পদচিহ্ন দেখা যায় না বটে, কিন্তু ভুল হবার কোনোই উপায় নেই। কারণ এই গভীর অরণ্যের বাধাকে সরিয়ে দিয়ে একটা সংকীর্ণ পথের রেখা বরাবরই চলে গিয়েছে সামনের দিকে। সে পথের এপাশে অন্ধকার, ওপাশে অন্ধকার, তার উপর দিকেও নিশ্ছিদ্র অন্ধকার। সকলের মনে হলো এই তিমিরাবগুণ্ঠিত অদ্ভুত পথ দিয়ে অগ্রসর হলে একটু পরেই যেন প্রবেশ করা যাবে রহস্যময় অন্ধকারের নিজস্ব অন্তঃপুরের মধ্যে। কিন্তু হঠাৎ শেষ হয়ে গেল পথ। পাওয়া গেল একটি ছোট ময়দানের মতন জায়গা। সেখানে মাথার উপরকার আকাশে তখনও জেগে আছে অস্তন্মুখ সূর্যের আলোক আশীর্বাদ। আচম্বিতে সেই মহানির্জন ও মহানিস্তব্ধ অরণ্যভূমির গভীর নিদ্রা খণ্ড বিখণ্ড হয়ে গেল যেন উপর্যুপরি ভীষণ দুই শব্দে। গর্জন করে উঠেছে রামহরির বন্দুক। সঙ্গে সঙ্গে রামহরির এক প্রচণ্ড পদাঘাত খেয়ে বিমল ৫-৬ হাত দূরে ঠিকরে গিয়ে পড়ল। ততক্ষণে আর সকলেই সচেতন হয়ে সভয়ে দূরে সরে গিয়ে দাঁড়িয়েছে। রামহরি তাড়াতাড়ি ছুটে গিয়ে বিমলের হাত ধরে টেনে তুলে কাতর কণ্ঠে বললে, খোকাবাবু, তোমাকে আমি লাথি মেরে যে পাপ করেছি, ভগবান আমাকে তার জন্যে ক্ষমা করুন। ওই গাছটার ওপর থেকে মস্ত বড় একটা অজগর তোমার উপরে ঝাঁপ খেতে আসছিল। বন্দুকের 2 গুলিতে আমি তার মাথা গুঁড়ো করে দিয়েছি। অজগরটা ছটফট করতে করতে ওই বড় ঝোপটার ভেতরে গিয়ে পড়েছে। তখন সেই ঝোপটাও হয়ে উঠেছে আশ্চর্যরূপে জীবন্ত। তার অনেক গাছ আগাছা তীব্র বেগে ছিটকে এদিক ওদিকে ছড়িয়ে পড়ছে, যেন তার মধ্যে অভিনীত হচ্ছে এক ভয়াবহ বিরাটের নাটকীয় লীলা। বাঘা মহা ক্রোধে গর্জন করে ছুটে যাচ্ছিল সেই দিকে। কুমার এক লাফে তার উপরে গিয়ে পড়ে তাকে 2 হাতে জড়িয়ে ধরে বললে, ওরে বাঘা, তুই কি জানিস না অজগরের মৃত্যু যন্ত্রণা? তার দেহের থেকে প্রাণ বেরিয়ে গেলেও তার সর্বাঙ্গ কুণ্ডলিত হয় ঘন্টার পর ঘন্টা ধরে। সেই মৃত অজগরের জীবন্ত দেহের কুণ্ডলির ভেতরে গিয়ে পড়লে যে কোনো গন্ডার বা হাতি পর্যন্ত পরলোক যাত্রা করতে পারে। ইতিমধ্যে বিমল সোজা হয়ে উঠে দাঁড়িয়েছে। রামহরির একটা কথাও আমলে না এনে চিৎকার করে সে বললে, কোনো কথা না বলে সবাই এখান থেকে পালিয়ে এসো, চলো আমরা ওপাশের ওই ঝোপটার ভেতরে গিয়ে ঢুকি। একটা অতি অন্ধকার জঙ্গলের ভিতরে গিয়ে সবাই যখন আত্মগোপন করলে, মানিক তখন শুধলে, বিমলবাবু, অজগরের মাথা তো গুঁড়ো হয়ে গিয়েছে, সে তো আর আমাদের তেড়ে এসে আক্রমণ করতে পারতো না। তবে তাড়াতাড়ি আমাদের এখানে পালিয়ে আসতে বললেন কার ভয়? জয়ন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললে, মানিক, তোমার নির্বুদ্ধিতা দেখে আমি হতবুদ্ধি হয়ে যাব বলে মনে হচ্ছে। তুমি কি এটুকু বুঝতে পারছো না যে আমরা এক পদচিহ্ন অনুসরণ করে এই দুর্ভেদ্য জঙ্গলের ভিতরে এসে ঢুকেছি, মানুষের হাতে কাটা এক অভাবিত পথ দিয়ে? নিশ্চয়ই আমরা এসে পড়েছি শত্রুপুরীতে। এখান থেকেই কোনো চর গিয়েছিল আমাদের পিছনে পিছনে। চর যারা পাঠিয়েছিল তারা নিশ্চয়ই ঘুমিয়ে নেই। যদিও বা ঘুমিয়ে থাকলো, দুবার বন্দুকের গর্জনে ভেঙে গিয়েছে তাদের ঘুম। এই দুর্ভেদ্য জঙ্গলে কোনো দিন কোনো মানুষ আসে না, অথচ এখানে বন্দুক গর্জন করে উঠল দুবার। বন্দুকের গর্জন জানায় মানুষের অস্তিত্ব। তুমি কি মনে করছো যারা আমাদের পিছনে চর পাঠিয়েছিল তারা এখনো অন্ধকার থেকে আলোকে এসে হাজির হয়নি? তারা অজগরের চেয়েও ভয়ানক। বিমলবাবু ওই জন্যই বলেছিলেন তোমাদের লুকিয়ে পড়তে। কুমার বললে, জয়ন্তবাবু,
আমি আপনাদের সবশেষে এই জঙ্গলে এসে ঢুকেছি, কিন্তু ঢোকবার আগে কি দেখলুম জানেন? ডান দিকে খানিক দূরে জেগে আছে একটা পাহাড়। পাহাড়ই বা বলি কি করে, খুব উঁচু ঢিপি মতন একটা জায়গা, আর তারই তলা থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা মানুষ। বোধহয় একটা নয়, তার পিছনে পিছনে যেন দেখলুম আরো 2-4টে মাথা। হঠাৎ মানিক বললে, চুপ, জঙ্গলের বাইরে যেন কাদের গলা পাওয়া যাচ্ছে। 2-3 লোকের অস্ফুট কণ্ঠস্বর শোনা গেল বটে, কিন্তু তারপরেই জাগ্রত হয়ে উঠল এক ভয়ঙ্কর বিভৎস আর্তনাদ। রাত্রির নিস্তব্ধ আকাশ যেন বিদীর্ণ হয়ে গেল। বিমল বললে, জয়ন্তবাবু, কিছু বুঝতে পারছেন কি? অভাবিত রূপে এখানে বন্দুক গর্জন করে উঠল কেন তাই জানবার জন্য কৌতূহলী হয়ে কেউ কেউ ঘটনাস্থলে এসে হাজির হয়েছে। তারপর একটা জঙ্গল ঘন ঘন আন্দোলিত হচ্ছে দেখে তারা ঢুকেছিল এই জঙ্গলের ভিতরে গিয়ে। তার ভিতরে পাকশাট খাচ্ছিল অর্ধমৃত অজগরের সুদীর্ঘ দেহ। তারই দেহের পাকের ভিতরে গিয়ে পড়ে কোনো নির্বোধ হতভাগ্যকে এখন ইহলোক ত্যাগ করতে হয়েছে। সেই জঙ্গলের বাইরে দূর থেকে শোনা গেল অনেকগুলো মানুষের কণ্ঠস্বর। তারা যে কি বলছে তা বোঝা গেল না বটে, কিন্তু তারা যে উপকারী বন্ধু নয় এটুকু বুঝে বিমল ও জয়ন্ত প্রভৃতি একেবারে স্তব্ধ হয়ে রইল। পাছে বাঘা পশুবুদ্ধির উত্তেজনায় আচমকা চিৎকার করে ওঠে। সেই ভয়ে কুমার 2 হাত দিয়ে তার মুখ ভালো করে চেপে রইল। সকলে অপেক্ষা করতে লাগলো রুদ্ধশ্বাসে, যেন কোনো বিপদ এখনই এসে পড়বে তাদের স্কন্ধের উপর। কিন্তু তাদের সৌভাগ্যক্রমে কোনো বিপদেরই সূচনা হলো না। বাইরের কণ্ঠস্বরগুলো নীরব হয়ে গেল ধীরে ধীরে। তারপর জাগ্রত হয়ে রইল শুধু সুন্দরবনের বনস্পতিদের অনন্ত মর্মর ভাষা এবং চন্দ্রপুলকিত রজনীর ঝরঝর জ্যোৎস্নাধারা। জয়ন্ত হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভিতর থেকে খুব ধীরে ধীরে বাইরের দিকে এগিয়ে গেল। তারপর একটা ঝোপ একটু ফাঁক করে মুখ বাড়িয়ে এদিক ওদিক দেখে নিয়ে বললে, কোনো দিকে কেউ নেই। একটু আগে এখানে যে একটা মস্ত বড় ট্র্যাজেডি হয়ে গেছে সেটাও আর বোঝবার উপায় নেই। কেবল অজগর সাপের জঙ্গলটা এখনো তেমনি ছটফটিয়ে দুলে দুলে উঠছে। রামহরি বললে, ও বাবা, তাহলে মরাকেও ভয় করতে হয়। মানিক বললে, জয়ন্ত আর আমি যখন কাম্বোডিয়ায় ওঙ্কারধামের জঙ্গলে গিয়েছিলাম তখনও এর চেয়ে 2 গুণ বড় একটা ভয়ঙ্কর অজগর আমাদের আক্রমণ করেছিল। সেই অজগরটা মরবার 24 ঘন্টা পরেও পাকশাট খেতে ছাড়েনি। হঠাৎ পিছন থেকে ফাঁস করে একটা তীব্র গর্জন শোনা গেল এবং সঙ্গে সঙ্গে চমকে বিদ্যুৎ বেগে পিছন ফিরে সকলেই ত্রস্ত নেত্রে দেখলে কুমার ছিটকে একদিকে গিয়ে হুমড়ি খেয়ে মাটির উপরে আছড়ে পড়ল এবং বাঘা প্রচণ্ড এক লাফ মেরে আক্রমণ করলে প্রকাণ্ড একটা কেউটে সাপকে। এ সাপুরেদের রুগ্ন কৃশ প্রায় অনাহারী পোষমানা সাপ নয়, এ হচ্ছে একেবারে স্বাধীন সর্প। লম্বায় প্রায় 7-8 হাত, আর তার দেহের বেড়ও প্রায় 8-10 ইঞ্চি। বাঘা অত্যন্ত জোয়ান ও বৃহৎ কুকুর। সে একেবারে গিয়ে কেউটের গলা কামড়ে ধরেছিল বটে, কিন্তু সাপটা ঠিক অজগরের মতোই বাঘার সর্বাঙ্গকে নিজের দেহের পাক দিয়ে এমনভাবে জড়িয়ে ধরলে যে সে বেচারি দেখতে দেখতে সাপের গলা কামড়ে ধরেই মাটির উপর শুয়ে পড়ে ছটফট করতে লাগলো। দেখেই বোঝা গেল কেউটে মরলেও বাঘার বাঁচবার কোনো উপায় নেই। কুমার পাগলের মতো মাটির উপর থেকে উঠে ঝাঁপিয়ে পড়ল সেই সর্পের মারাত্মক আলিঙ্গনে বদ্ধ তার প্রিয়তম বাঘার দেহের উপরে। তারপর অত্যন্ত তাড়াতাড়ি পকেট থেকে একখানা বৃহৎ ছুরি বার করে সাপটার দেহকে নানা জায়গায় আঘাত করে খণ্ড বিখণ্ড করে দিলে। রামহরি বলে উঠল, খবরদার বাঘা, সাপটার মুন্ডু এখনো ছাড়িস নে। শুনেছি কেউটেদের কাটা মুন্ডুও লাফ মেরে মানুষদের কামড়ে দেয়। বাঘা মানুষ রামহরির ভাষা হয়তো বুঝলে না, কিন্তু নিম্ন শ্রেণীর জীবদেহের যে সহজাত বুদ্ধি থাকে বাঘার ঘটে সেটুকুর অভাব ছিল না। কুমার যখন কেউটের দেহের পাক কেটে তাকে মুক্তিদান করলে তখনও সে সাপের মুন্ডুটাকে ত্যাগ করতে রাজি হল না।
এবং সত্য সত্যই সেই দেহহীন মুণ্ডটা তখনও তাকে দংশন করবার চেষ্টা করছিল। কুমার আবার তার সেই সুদীর্ঘ ও তীক্ষ্ণ ধার ছুরি দিয়ে সাপটার মুণ্ডটাকে কুচি কুচি করে প্রায় ৮-১০ খণ্ডে বিভক্ত করে দিলে। বাঘা তখন সর্পমুণ্ডের অবশিষ্ট অংশ ত্যাগ করে থেবড়ি খেয়ে বসে রক্তাক্ত জিহ্বা বার করে হা হা করে হাঁপাতে লাগল। মানিক ত্রস্ত কণ্ঠে বললে, বাবা, কেউটে আবার এত বড় হয়? এই যে প্রায় একটা ময়াল সাপ। জয়ন্ত বললে, বাঘা দেখছি অদ্ভুত এক সাহসী কুকুর। ও না থাকলে আজ বোধহয় কেউটের বিষে আমাদের ২-৩ জনকে মরতেই হতো। রামহরি বাঘাকে কোলে করে তুলে নিয়ে বললে, খোকাবাবু, এ সর্বনেশে জঙ্গলের ভেতর আর থাকা নয়, তাড়াতাড়ি খোলা জায়গায় বেরিয়ে পড়ি চলো। বিমল বললে, আমারও সেই মত। অজগর এলেন, কেউটে এলেন, অতঃপর আবার কে আসবেন কিছুই বলা যায় না। মানুষ শত্রুকে আমি ভয় করি না, কিন্তু এই বুকে হাঁটা হিলবিলে জীবেদের কাছ থেকে যত তফাতে থাকা যায় ততই ভালো। সকলে একে একে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে খোলা জায়গায় এসে দাঁড়ালো। কুমার একদিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, জয়ন্তবাবু, জয়ন্তবাবু, ওই দেখুন সেই মস্ত বড় মাটির স্তূপটা। ওটা বোধহয় ৫০-৬০ ফুট উঁচু, প্রায় ছোটোখাটো একটা পাহাড় বললেই চলে। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বললে, এমন সমতল জমির উপরে হঠাৎ অত বড় একটা মাটির স্তূপের সৃষ্টি হলো কেমন করে? বিমল বললে, এরকম মাটির স্তূপ সুন্দরবনের আরও কোনো কোনো জায়গায় পাওয়া গিয়েছে। আপনি কি ভরত ভায়নার স্তূপের নাম শোনেননি? না। ওই ভরত ভায়নার স্তূপ এই অঞ্চলে খুবই বিখ্যাত। এখনও তা খনন করা হয়নি বটে, কিন্তু প্রত্নতত্ত্ববিদ পণ্ডিতদের বিশ্বাস ওখানে খনন করলে প্রাচীন বৌদ্ধ যুগের কোনো সৌধ বা বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হবার যথেষ্ট সম্ভাবনা আছে। কুমার বললে, জঙ্গলের ভেতরে ঢোকার আগে দূর থেকে আমি ওইখানেই দেখছিলুম, যেন মাটি ফুঁড়ে উঠে আসছে মনুষ্য মূর্তি। বিমল উৎসাহিত কণ্ঠে বললে, জয়ন্তবাবু, এতক্ষণ ধরে যা খুঁজছিলুম এইবারে বোধহয় তারই সন্ধান পাওয়া গেল। মানিক বললে, আমরা তো দেখতে এসেছি এখানে কোনো পুরাকীর্তি চিহ্ন পাওয়া যায় কিনা। সে কথা সত্য, কিন্তু আমরা এখানে প্রত্নতত্ত্ববিদের কর্তব্য পালন করতে আসিনি। আমাদের এই অনুসন্ধানের আসল উদ্দেশ্য কি জানেন মানিকবাবু? জয়ন্ত বললে, আমি জানি। আমি প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনা করার সুযোগ পাইনি, তাই এই অঞ্চলের অরণ্য রাজ্যের মধ্যে যে প্রাচীন প্রাসাদ, মঠ আর বৌদ্ধ বিহার প্রভৃতির অস্তিত্ব আছে এটা আমার একেবারেই অজানা ছিল। বিজনবাবুর লঞ্চে বসে প্রায়ই শুনছিলুম মধু ডাকাতের দল মাত্র ১০-১৫ মাইলের ভিতরেই বাস করে। এত চেষ্টাতেও তাদের আস্তানা খুঁজে পাওয়া যায় না কেন? রোজ আমি বসে বসে কেবল এই কথাটাই ভাবতাম। তারপর বিমলবাবুর কথা শুনে আমি যেন পেলুম একটা মস্ত সম্ভাবনার ইঙ্গিত। তিনি বললেন, সুন্দরবনের মাটি নাকি যুগে যুগে ক্রমাগতই নিচের দিকে অবনত হয়ে যাচ্ছে, আর সেই মাটি ফুঁড়ে মাঝে মাঝে পাওয়া যাচ্ছে সেকালকার ঘরবাড়ির ধ্বংসাবশেষ। তৎক্ষণাৎ আমার মন সচকিতে জেগে উঠল। ভাবলুম, মধু কি তাহলে দলবল নিয়ে এই রকম চোখের আড়ালে অদৃশ্য কোনো ধ্বংসাবশেষের ভিতরে গিয়ে আত্মগোপন করে? আরও আন্দাজ করলুম, খুব সম্ভব বিমলবাবুর মনেও জেগেছে সেই রকম কোনো সন্দেহ। তাই তিনি যখন নতুন কোনো পুরাকীর্তি আবিষ্কারের রছিলায় সুন্দরবনের এই অঞ্চলটায় বেড়াবার জন্য বেরিয়ে পড়তে চাইলেন, আমি তখনই সাগ্রহে তাঁর প্রস্তাবে সায় দিলুম। কেমন বিমলবাবু, কথাটা কি ঠিক নয়? বিমল কোনো জবাব দিলে না, মুখ টিপে টিপে কেবল হাসতে লাগল। কুমার অধীর কণ্ঠে বললে, এসব আলোচনা পরে করলেও ক্ষতি হবে না। আমার এ সর্বনেশে বোন মোটেও ভালো লাগছে না। যদি কিছু করবার থাকে তাড়াতাড়ি সেরে ফেলুন। রামহরি বললে, যা বলেছ কুমারবাবু, ওই দেখো না, ওখান দিয়ে আবার একটা মস্ত গোক্র সাপ আমাদের দেখেই ফনা তুলে ভয় দেখিয়ে বাঁ বাঁ করে ছুটে পালিয়ে গেল। আমি ডাকাতের সঙ্গে, বাঘ ভাল্লুকের সঙ্গে, হাতি আর গন্ডারের সঙ্গেও লড়তে রাজি আছি, কিন্তু ওই সাপ টাপের সঙ্গে কিছুতেই আমার পোষাবে না। কোথাও কিচ্ছু নেই, হঠাৎ দিলে ফোঁস করে এক কামড়, তারপরে সঙ্গে সঙ্গেই হলো অক্কালাভ।
এমন হতচ্ছাড়া জায়গাকে যত শিগগির ছাড়তে পারি ততই ভালো। জয়ন্ত বললে, সত্যি এ হচ্ছে একটা অভিশপ্ত ঠাঁই। বিমলবাবু, এখানে দেখছি গোয়েন্দাগিরির চেয়ে অ্যাডভেঞ্চারের গন্ধই বেশি। এদিকে আপনি হচ্ছেন বহুদর্শী, আপনিই বলুন এখন আমাদের কি করা উচিত। বিমল বললে, আপনার মতন বুদ্ধিমান লোককে আমি আর কি বলবো বলুন। তবে এত দূর যখন এসেছি তখন ওই স্তূপটার কাছে গিয়ে একবার উঁকি ঝুঁকি মারলে মন্দে হয় কি? আপনি যে এই কথাই বলবেন তা আমি আগে থাকতেই জানি। ওই স্তূপটার কাছে যাবার জন্য আমার মনও আগ্রহে অধীর হয়ে উঠেছে। বেশ, তবে তাই চলুন। কিন্তু সকলকেই বলছি, হুঁশিয়ার, প্রত্যেকেই নিজের নিজের বন্দুক আর রিভলভার প্রস্তুত করে রাখো। ওই মৃত্তিকা স্তূপের কাছে গেলে যে কোনো মুহূর্তেই ছুটতে পারে রক্ত নদীর বন্যা। ভগবান জানেন সে রক্ত হবে কাদের, আমাদের না শত্রুদের। কোন দিকে যেতে হবে এটা আর দেখিয়ে দিতে হলো না, কারণ কর্দমাক্ত পৃথিবীর উপরে যে পদচিহ্নগুলোর স্পষ্ট চিত্র লেখা আছে তারাই মৌন ভাষায় যেন চিৎকার করে বলে দিতে লাগলো কোন দিক থেকে এসেছে এবং কোন দিকে ফিরে গিয়েছে শত্রুর দল। কুমার বললে, বাঘারে, ওই পায়ের দাগগুলো একবার শুঁকে দেখ, তারপর তোকে কি করতে হবে তোকে আর নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না। তারপর আজ তোকেই মহাজন করে আমরা করব তোরই পদাঙ্ক অনুসরণ। যারা নিয়মিতভাবে কুকুর পোষেন তাঁরা সকলেই জানেন কুকুর তার মানুষ মনিবের অনেক ভাষাই বুঝতে পারে। বিশেষত আমাদের বাঘা জাতে দিশি হলেও শিক্ষা ও লালন পালনের গুণে সে হয়ে উঠেছিল কুকুর সমাজের মধ্যে রীতিমতো অসাধারণ। বাঘা থেবড়ি খেয়ে মাটির উপরে বসে পৃথিবীর উপরে পটাপট শব্দে ল্যাজ আছড়াতে আছড়াতে ঊর্ধ্বমুখে জিভ বার করে কুমারের কথাগুলো সানন্দে শ্রবণ করলে। তারপরেই হঠাৎ উঠে দাঁড়িয়ে মুখ নামিয়ে পদচিহ্ন আঁকা মাটির উপরটা ভালো করে বার কয়েক শুঁকে নিলে। তারপর সে আর কোনোই ইতস্তত করলে না। মাটির উপরটা শুঁকতে শুঁকতে এগিয়ে চলল অত্যন্ত তাড়াতাড়ি। বিমল ও জয়ন্ত প্রভৃতি অগ্রসর হল বাঘার পিছন পিছন। চতুর্দিকে যে স্তব্ধতা তাকে ভয়াবহ বললেও অত্যুক্তি হবে না। শহরের বাসিন্দারা গভীর রাত্রে নগর যখন ঘুমিয়ে পড়ে তখন যে নীরবতাকে অনুভব করেন তার সঙ্গে এখানকার নীরবতা কিছুই মেলে না। এ যেন মৃত্যুলোকের একান্ত নিস্তব্ধতা। এর মধ্যে জীবনের এতটুকু শ্বাস প্রশ্বাস পর্যন্ত নেই। এমনকি বন্য বাতাসেরও যেন দম বন্ধ হয়ে গিয়েছে। গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না। সেই সমাধি জগতের মধ্যে মৃতের মতন পাণ্ডুর চাঁদের চোখের আলো পর্যন্ত যেন মূর্ছিত হয়ে পড়ে আছে। সকলে সেই স্তূপটার কাছে গিয়ে হাজির হল। সেখানেও জীবনের কোনো চঞ্চলতা নেই। খানিক আলো আর খানিক কালো মেখে সেই উঁচু মাটির ঢিপিটা দাঁড়িয়ে রয়েছে যেন সেই সমতল জগতে একটা অসম্ভব বিস্ময়ের মতো। স্তূপের অনেকখানি পর্যন্ত ঢেকে খাড়া হয়েছিল একটা বিরাট বটবৃক্ষ। সেই একটি মাত্র বনস্পতিই সেখানে সৃষ্টি করেছে যেন একটি ছোটোখাটো অরণ্য। তার নানা শাখা প্রশাখার তলা থেকে নেমে এসেছে এমন মোটা মোটা ঝুড়ি যে দেখলেই মনে হয় সেগুলো কোনো বড় বড় গাছের গুঁড়ি। বাঘা সেই বিরাট বটগাছের তলায় যেখানে গিয়ে হাজির হলো তার চারিদিকেই রয়েছে এমন ঘন ঝোপঝাপ যে দলে দলে মানুষও তার ভিতরে গিয়ে দাঁড়ালে একেবারে অদৃশ্য হয়ে হারিয়ে যেতে পারে। বিমল পিছন ফিরে ডাকল, রামহরি। রামহরি সঙ্গে সঙ্গে এগিয়ে এসে বললে, কি খোকা বাবু? তোমার মোটঘাটের ভিতরে গোটা তিনেক পেট্রোলের লণ্ঠন আছে, সেগুলো চটপট বার করে জ্বালিয়ে ফেলো। এই অতিকায় গাছের তলায় যে নিবিড় অন্ধকার, অন্ধের মতো এগিয়ে শেষকালে কি কোনো অজগরের পেটের ভিতরে গিয়ে হাজির হব? 3টে পেট্রোলের সমুজ্জ্বল আলোকের আঘাতে সেই মস্ত বড় বটগাছের তলা থেকে সমস্ত অন্ধকার ছুটে পালিয়ে গেল যেন মুহূর্তের মধ্যে। বাঘা তখন হাজির হয়েছে বটগাছের প্রধান গুড়িটার কাছে। তারপরেই সে যেন হতভম্বের মতন কুঁই কুঁই শব্দে
কেমন একটা করুণ আর্তনাদ করতে লাগল। জয়ন্ত এদিক ওদিক পরীক্ষা করে বিস্মিত স্বরে বললে, এ কি আশ্চর্যের ব্যাপার! পায়ের চিহ্নগুলো শেষ হয়ে গিয়েছে একেবারেই গাছের গুঁড়ির তলায় এসে। পেট্রোলের লণ্ঠনগুলোর উজ্জ্বল আলোকের উপরেও উজ্জ্বলতর আলোক সৃষ্টি করে সেখানে জ্বলে উঠল সকলকার হাতে বৈদ্যুতিক টর্চ। সেই ঝুপসি গাছের তলাটা দিনে দুপুরেও নিশ্চয়ই কখনো পায়নি তেমন দীপ্তির আভাস। বৃহৎ বটগাছটার প্রধান গুঁড়ের বেড় হয়তো 30-35 হাতের কম হবে না। তারই উপরে হাত বুলিয়ে এবং তীক্ষ্ণ দৃষ্টিপাত করে কুমার বললে, বিমল, বিমল, এখানে একটা খুব সূক্ষ্মভাবে কাটা দরজার চিহ্ন রয়েছে। গাছের গুঁড়িতে দরজার চিহ্ন, এমন ব্যাপার কল্পনাতেও আনা যায় না। সত্য কথা। জয়ন্ত একটা ধাক্কা মারলে সেই প্রকাণ্ড বৃক্ষের দেহের খানিকটা ঢুকে গেল ভিতর দিকে, ঠিক যেন একটা দরজার পাল্লার মতো। তারপর সে ভিতরে গিয়ে ঢুকল। এদিকে ওদিকে উপরে ও নিচে টর্চের আলোকপাত করে বিস্মিত কণ্ঠে বললে, বিমলবাবু, দেখুন, অদ্ভুত ব্যাপার! এই গাছের গুঁড়িটা একেবারে ফাঁপা। তাহলে এত বড় একটা গাছ জ্যান্ত হয়ে আছে কেমন করে? রামহরি বললে, আপনারা বাবু শহুরে মানুষ, আপনারা তো দেখেননি এমন অনেক বড় বড় বট গাছ আছে যাদের আসল গুঁড়ি মরে গিয়ে একেবারে ফাঁপা হয়ে যায়, তবু সেসব গাছ জ্যান্ত হয়েই থাকে। চারিদিকে এই যে সব ঝুড়ি দেখছেন, মাটি থেকে রস শুষে নিয়ে এরাই বাঁচিয়ে রাখে বট গাছদের। উজ্জ্বল পেট্রোলের আলোকে চারিদিকে তাকিয়ে বোঝা গেল সেই বৃক্ষ কোটরের ভিতরটাকে একখানি বড়সড় ঘর বললেও অত্যুক্তি হবে না। কেবল সেই ঘরের উপর দিকে ছাদের আবরণ নেই। ঊর্ধ্বমুখে তাকালে দেখা যায় চাঁদের আলো মাখা এক টুকরো আকাশ। ইতিমধ্যে আর একটা নতুন আবিষ্কার করে ফেলেছে জয়ন্ত। কোটরের এক প্রান্তে মাটির সঙ্গে সংলগ্ন হয়ে রয়েছে একখানা মাঝারি আকারের দরজার পাল্লা। খুব বড় একটা কড়া ধরে উপর দিকে টানবা মাত্র দরজাটা বাইরের দিকে খুলে এলো বেশ সহজেই। জয়ন্ত নিচের দিকে উঁকি মেরে দেখে বললে, একসার সিঁড়ি নিচের দিকে নেমে গিয়েছে দেখছি। এখন আমাদের কি করা উচিত? বিমল বললে, এখন আমাদের পাতাল প্রবেশ করা ছাড়া উপায় নেই। রামহরি বললে, তোমার কি গুয়ার তুমি করবার বয়স এখনো গেল না খোকা বাবু? পাতালে প্রবেশ করবে বলছো যে, কিন্তু দলে ভারী ডাকাতরা যদি আমাদের আক্রমণ করে? আমরাও আত্মরক্ষার প্রতি আক্রমণ করার জন্য প্রস্তুত হয়েই এসেছি। আমাদের প্রত্যেকের সঙ্গে আছে অটোমেটিক বন্দুক আর অটোমেটিক রিভলভার। খুব সম্ভব ডাকাতদের কারুর কাছে যা নেই, আমরা 5 জনে 200 জন ডাকাতকে বাধা দিলেও দিতে পারি। জয়ন্ত বললে, আপনারা এইখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করুন। আগে আমি একলা চুপি চুপি নিচে নেমে গিয়ে এখানকার হালচালটা কিছু কিছু বোঝবার চেষ্টা করে আসি গে। খানিকক্ষণ উপরকার কারুর মুখেই কোনো কথা নেই। কেবল গাছের কোটরের কোনখান থেকে একটা তক্ষক বিশ্রী কণ্ঠে বার কয়েক ডেকে উঠল। মিনিট 6-7 পরে জয়ন্ত আবার সিঁড়ির উপরকার ধাপে এসে দাঁড়ালো। বললে, বিশেষ কিছুই পাওয়া গেল না। সিঁড়ি দিয়ে নেমেই পেলুম একটা বেশ লম্বা আর চওড়া সুড়ঙ্গ পথ। তার চারদিকটাই বাঁধানো। পরীক্ষা করে বুঝলুম এই সুড়ঙ্গটা নতুন তৈরি করা হয়েছে, কিন্তু তার ভিতরে জনপ্রাণীর সাড়া নেই। বিরাজ করছে ঠিক সমাধির স্তব্ধতা। সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে পেলুম আর একটা দরজা, কিন্তু তার পাল্লা দুটো ওধার থেকে বন্ধ। দরজার উপরে কান পেতেও জীবনের কোনো লক্ষণই আবিষ্কার করতে পারলুম না। ওই দরজার ওধারে কি আছে জানি না, কিন্তু আপাতত আমরা এই সুড়ঙ্গের ভিতরে বোধহয় নিরাপদেই প্রবেশ করতে পারি। বিমল বললে, বেশ, তাহলে আপনি পথ দেখান। জয়ন্ত আগে আগে আবার সিঁড়ি দিয়ে নেমে গেল এবং তার পশ্চাৎ অনুসরণ করলে বিমল, কুমার, মানিক, রামহরি ও বাঘা। সুড়ঙ্গের ভিতরে গিয়ে হাজির হয়ে চারিদিকে তাকাতে তাকাতে কুমার বললে, বাহ, এরা যে এখানে বেশ পাকা বন্দোবস্ত করে ফেলেছে দেখছি।
কিন্তু সুড়ঙ্গটার ভেতর দিয়ে এগুলে আমরা কোথায় গিয়ে পড়ব? আমার বিশ্বাস, উপরে যে স্তূপটা দেখে এসেছি, মাটির তলা দিয়ে সুড়ঙ্গের সাহায্যে আমরা হয়তো তারই ভিতরে প্রবেশ করতে পারি। হয়তো ওই স্তূপের তলায় পুরনো ঘরবাড়ির ধ্বংসাবশেষ আছে। হয়তো ধ্বংসাবশেষের কোনো কোনো জায়গা অল্প বিস্তর মেরামত করে নিলে এখনও সেখানে মানুষ বাস করতে পারে। দৈবগতিকে এটা জানতে পেরেই মধু ডাকাত এখানে এসে গেড়েছে তার গোপন আস্তানা। মানিক বললে, কিন্তু পাতালের ভিতরে ডাকাতরা আলো বাতাস পাবে কেমন করে? যারা পৃথিবীর চোখে ধুলো দেওয়ার জন্য এত আয়োজন করতে পেরেছে, তারা কি আর ওদিকে দৃষ্টি দেয়নি? হয়তো তারা উপর থেকে স্তূপের স্থানে স্থানে খুঁড়ে ভিতরে আলো আর বাতাস যাওয়ার পথ করে নিয়েছে। এমনই কথাবার্তা হচ্ছে, হঠাৎ পিছন দিকে একটা শব্দ হলো। সবাই একসঙ্গে চমকে ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে দেখলে সুড়ঙ্গের যে মুখ দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে, সেই মুখটার উপর থেকে নিচে পর্যন্ত জুড়ে আছে অনেকগুলো বিষম মোটা মোটা লোহার গরাদি। আবার তাদের পিছন দিকে সেই রকম আর একটা শব্দ, এবং আবার তারা চমকে ফিরে অবাক হয়ে দেখলে সুড়ঙ্গের অন্য দিকেও মেঝে থেকে ছাদ পর্যন্ত জুড়ে এসে পড়েছে তেমনই মোটা মোটা কতকগুলো লোহার গরাদি। তাদের পিছু হটবার বা সামনে এগুবার দুই পথই বন্ধ। তারা যেন পশুশালার লোহার খাঁচার মধ্যে বন্দী। অকস্মাৎ সেই সুড়ঙ্গ পথ এক অতি তীব্র, তীক্ষ্ণ ও রোমাঞ্চকর হা 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 অট্টহাসির রোলে পরিপূর্ণ হয়ে গেল। সত্যি কথা বলতে কি, সে বিভৎস হাসির বর্ণনা তার ওই হা 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 রবের দ্বারা বোঝানো যায় না। কারণ সে যেন চামুণ্ডা রূপিণী প্রচণ্ড এক নারীর খল 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 হাসি। চিনতে পারছি ওই কি অবলাকান্ত? অমন বিরাট দেহে অমন কুৎসিত নারীকণ্ঠ ভগবান বোধহয় পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষকে দান করেননি। তুমি মধু ডাকাত বলেই আত্মপরিচয় দাও, কিংবা বৃদ্ধের ছদ্মবেশী ধারণ করো, কিন্তু তোমার অস্তিত্ব আমি এখানে আসবার আগেই অনুমান করে নিয়েছি। সেই জেরিনার কণ্ঠহারের মামলায় শেষ পর্যন্ত হেরে গিয়েও তুমি আমাদের ফাঁকি দিয়ে লম্বা দিয়েছিলে। এ কথা কি আমি কোনোদিনে ভুলবো? আজ যে আবার তোমাকে মুঠোর ভেতরে পেয়েছি, এটা জেনে আমার মন আনন্দে নেচে উঠছে। আবার সেই ক্ষণক্ষণে গলায় খলখল অট্টহাসি। তারপরই হঠাৎ হাসি থামিয়ে অবলাকান্ত চিৎকার করে বললে, বলিস কি রে, তুই আমাকে মুঠোর ভেতর পেয়েছিস? না আমি তোকে আর তোর শ্যাঙারদের বুনো কুকুর শিয়ালের মতো লোহার খাঁচায় বন্দি করে ফেলেছি? খালি তুই কেন, মস্ত বড় গোয়েন্দা বলে যে নাম কিনতে চায় সে জয়ন্ত গাধাকে তোর মতো আগেও আমি একবার নিজের হাতের মুঠোর ভেতরে পেয়েছিলাম, আজও আবার পেয়েছি। এক ঢিলে আজ আমি দুই পাখি মারতে চাই। তোদের দুজনের সঙ্গে আর যারা আছে তাদের আমি উল্লেখযোগ্য বলে মনেই করি না, তবে এই সঙ্গে সেই হোঁতকা পুলিশ কর্মচারী সুন্দরটাকে জালে ফেলতে পারলে আমার প্রতিহিংসা আজ একেবারে সার্থক হতো। জয়ন্ত বললে, অবলাকান্ত, তোমার বাজে তরপানি শোনবার জন্য আমরা প্রস্তুত নই। তুমি কি করতে চাও তাই বলো। আমি কি করতে চাই? আমি কি করতে চাই তা শুনলে তোদের দেহের রক্ত হিম হয়ে যাবে। বিজন জমিদারের লঞ্চ আক্রমণ করবার আগে যদি আমি তোদের খবর জানতে পারতুম, তাহলে আগে থাকতে সেইখানে ব্যবস্থা করতুম তোদের টিপে মেরে ফেলবার জন্যে। তারপরে যখন হঠাৎ তোদের দেখা পেলুম, তখন বুঝলাম যে তোদের মতো ছিনে জোঁক শেষ পর্যন্ত না দেখে ছাড়বে না। তারপর আজ এই বিপথে আমার আড্ডার এত কাছে বন্দুকের শব্দ শুনেই আমার জানতে বাকি রইল না যে এখানেও হয়েছে তোদেরই অশুভ আবির্ভাব। আমি বুদ্ধিমানের মতো তখন আর কোনো গোলমাল না করে তোদের যথাযোগ্য অভ্যর্থনা করবার জন্য সমস্ত ব্যবস্থা ঠিক করে রাখলুম। আমি জানতুম তোরা এখানে আসবি আসবি আসবি। জয়ন্ত অধীর কণ্ঠে বললে, তোমার প্রলাপের উচ্ছ্বাস আর আমাদের ভালো লাগছে না। তুমি এখন কি করতে চাও তাই বলো। আমি কি করতে চাই?
আমি কি করতে চাই? আমি যা করতে চাই সেটা তোদের কাছে একটুও ভালো লাগবে না। আমার প্রতিহিংসা সর্বদাই দৌড়ই উল্টো পথে। আমি তোদের হাতে মারবো না, ভাতে মারবো, বুঝেছিস? ভাতে মারবার কথা কি বলছো? তোমার কাছে আমরা ভাত খেতে আসিনি। তাই নাকি? তাহলে সংক্ষেপেই শোন, আমি কি করতে চাই। তোরা ওই লোহার খাঁচাতেই বন্দী হয়ে থাকবি দিনের পর দিন, যতদিন না পটল তুলিস। তোদের এক ফোঁটা জল খেতে দেব না, এক কোনা খাবারও দেব না। ওই খাঁচার ভেতরেই ছটফট করতে করতে অনাহারে তোরা মরে থাকবি। ওখান থেকেই সবাই মিলে তোরা যত খুশি চেঁচাতে পারিস। তোদের গলার আওয়াজ এই পাতাল ফুঁড়ে পৃথিবীর উপরে জেগে উঠবার কোনো পথ নেই। দাঁতে দাঁত চেপে কুমার নিম্ন স্বরে বললে, বিমল, জয়ন্তবাবু, মানিকবাবু, রামহরি, শয়তানের আস্ফালনা সহ্য হচ্ছে না। মরতে হয় মরব, কিন্তু এখন শত্রু নিপাত করার সুযোগ ছেড়ে দেব কেন? বিমল বললে, ঠিক বলেছ, ছোড়ো সবাই একসঙ্গে অটোমেটিক বন্দুকগুলো। পর মুহূর্তেই একসঙ্গে 5-5টা অটোমেটিক বন্দুক গর্জন করতে লাগলো বারংবার। কেবল বন্দুকগুলো শব্দে নয়, অনেকগুলো মনুষ্য কণ্ঠের ভয়াবহ আর্তনাদে সুড়ঙ্গ পথের সেই বদ্ধ আবহাওয়া যেন বিষাক্ত হয়ে উঠল। জয়ন্ত উন্মত্তের মতো চিৎকার করে বললে, তোরা যদি যুদ্ধ করতে চাস আমাদের সঙ্গে যুদ্ধ কর, লড়াই করে মরতে আমরা রাজি আছি। আয় দেখি কাদের বন্দুকের প্রতাপ বেশি। মনুষ্য কণ্ঠ থেকে আর কোনো উত্তর শোনা গেল না। অল্পক্ষণ খানিক ঝটাপটি ও হুড়োহুড়ি শব্দের পর শোনা গেল কেবল একটা দরজা সজোরে বন্ধ করে দেওয়ার আওয়াজ। জয়ন্ত আবার প্রাণপণে চিৎকার করে বললে, ফের যদি তোরা ওই দরজা খুলিস আমাদের কাছ থেকে এই রকম অভ্যর্থনাই লাভ করবি। আমরা মরতে মরতেও তোদের মেরে তবে মরব। কিন্তু আর কারুর কণ্ঠস্বর পাওয়া গেল না। সেই বন্ধ দরজা বন্ধ হয়েই রইল। কেবল দেখা গেল দরজার সামনে মাটির উপরে নিশ্চল হয়ে পড়ে আছে 4টে মনুষ্য মূর্তি। নিশ্চয়ই তারা কেউ আর বেঁচে নেই। হয়তো আহত হয়েছে আরও অনেকগুলো মানুষ, কিন্তু তারা কোনো গতিকে আশ্রয় নিয়েছে ওই বন্ধ দরজার নিরাপদ অন্তরালে। খানিকক্ষণ কেটে গেল নীরবতার মধ্য দিয়ে। হয়তো সকলেই তখন নিজের নিজের ভীষণ পরিণামের কথা চিন্তা করছিল। কেবল রামহরি বিমলকে সম্বোধন করে বললে, খোকা বাবু, তুমি যখন সঙ্গে আছো তখন আমি জানি যে আমাদের কারুর কোনো ভয় নেই। এখন কেমন করে এই খাঁচার বাইরে যাই বলো দেখি। এ লোহার ডান্ডাগুলো এত মোটা যে হাতি এলেও এদের কিছুই করতে পারবে না। হে বাবা বিশ্বনাথ, বুড়ো বয়সে অন্ন জলে না খেয়ে মরবার ইচ্ছে আমার মোটেই নেই। তুমি আমাদের একটা উপায় করে দাও বাবা। বলেই সে 2 হাত জোর করে বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে বারংবার প্রণামের পর প্রণাম করতে লাগল। বিমল হাসতে হাসতে সহজ স্বরেই বললে, ভাই রামহরি, বাবা বিশ্বনাথের ইচ্ছায় এখান থেকে পালাবার উপায় আমাদের সঙ্গেই আছে। জয়ন্ত বিস্মিত কণ্ঠে বললে, কিরকম? খুব সোজা উপায়, কিন্তু সবাইকে আমার কথা মতো কাজ করতে হবে। বলুন। সকলে মিলে এখানে চিৎকার করে কথা বলতে থাকুন, আর মাঝে মাঝে প্রাণপণে গলা ছেড়ে গান শুরু করে দিন। আর নিভিয়ে দেওয়া হোক পেট্রোলের আলোগুলো। আমি এখন চাই খালি অন্ধকার আর কোলাহল। আপনার কথার অর্থ বুঝতে পারছি না। আমি সব জায়গাতেই প্রস্তুত হয়েই যাই। অনেক দেখে দেখে আমার যথেষ্ট শিক্ষা লাভ হয়েছে। হঠাৎ কেউ আমাকে বিপদে ফেলতে পারে না। আমার সঙ্গে কি আছে জানেন? একটি অতি সূক্ষ্ম প্রথম শ্রেণীর উকো। এই উকো দিয়ে লোহার ডান্ডা কেটে আমি এখান থেকে সকলকার পালাবার পথ আবার খুলে দেব। কিন্তু বলা তো যায় না এই অদ্ভুত সুড়ঙ্গ পথের কোন অজানা রন্ধ্রের পিছনে আছে কোন দুরাত্মার সাবধানী চক্ষু।
আর লোহার ওপরে উকো ঘষলেই একটা শব্দের সৃষ্টি হবে। সেই শব্দটা ঢাকবার জন্যেই সকলকে গোলমাল করতে অনুরোধ করছি। তারপর যদি সেই শব্দ শুনে অন্ধকারের অধিকার দরজা খোলার আওয়াজ হয়, তখন কেউ যেন একসঙ্গে বন্দুক ছুটতে এতটুকু ইতস্তত না করেন। সেই পাতালপুরীর ভিতরে বসে রাত্রি কি দিন কিছুই বোঝা যাচ্ছিল না। আসলে তখন হচ্ছে শেষ রাত্রি। বিমল তার উকোর সাহায্যে একটা মোটা লোহার ডান্ডা একেবারে কেটে ফেললে। তারপর মুখ তুলে বললে, জয়ন্তবাবু, এইবারে কিন্তু দয়া করে আমার কয়েকটি উপদেশ শুনতে হবে। অবশ্যই উপদেশ মানা না মানা সে হচ্ছে আপনার অভিরুচি। জয়ন্ত বললে, বিমলবাবু, দেখছি আজকের নাটকের নায়ক হচ্ছেন আপনি। এখানে হয়তো আমাদের অনাহারেই মরে পড়ে থাকতে হতো যদি আপনাকে আজ সঙ্গে না পেতুম। আপনি আজ যা বলবেন সেটা হবে আমাদের কাছে আদেশের মতন। জয়ন্তবাবু, আপনার এতটা বেশি বিনয় প্রকাশ করবার কোনো দরকার নেই। আমি যা বলবো তা হবে সোজা কথাই। দেখুন, পালাবার জন্য আমরা এখানে আসিনি। আমরা এখানে এসেছি একদল দুর্ধর্ষ বোম্বেটে গ্রেপ্তার করতে। পালাতে আমরা এখনই পারি, কারণ পথ আমি সাফ করে দিয়েছি। কিন্তু আপনারা এখান থেকে পালাতে চান না এই দুর্ধর্ষ দস্যু দলকে গ্রেপ্তার করতে চান? বিমলবাবু, ওই অবলাকান্তর ওপরে আমার অনেক দিনের ক্রোধ পুঞ্জীভূত হয়ে আছে। ও আমাদের বারংবার ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। ওকে আর ওর দলকে যদি গ্রেপ্তার করতে পারি তাহলে সে সুযোগ আমি নিশ্চয়ই ছাড়ব না। তবে ব্যবস্থা যা দেখছি, এখান থেকে আমাদের পালাবার পথ খোলা রয়েছে, কিন্তু অবলাকান্তদের গ্রেপ্তার করবার কোনোই সুযোগ নেই। জয়ন্তের কথার কোনো জবাব না দিয়ে বিমল বললে, কুমার, আজ একটুখানি জাগ্রত হতে পারবে? কুমার হাসতে হাসতে সেলাম করে বললে, জো হুকুম মহারাজ। শোনো কুমার, এখান থেকে বিজনবাবুদের লঞ্চ বোধহয় বেশি দূরে নেই। তোমাকে সেখানেই যেতে হবে। আমাদের পালাবার পথ খোলা থাকলেও আমরা এখানেই আপাতত অচল শিবের মতোই বসে রইলুম। এখন হয়তো বাইরে গিয়ে দেখবে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু তোমার কুকুর বন্ধু বাঘাকে সঙ্গে করে নিয়ে যাও। সে তোমাকে নিশ্চয়ই পথ চিনিয়ে দেবে। আমাকে যে কি করতে হবে এখন সেটাও বুঝতে পারছি না। তোমাকে বিশেষ কিছুই করতে হবে না। বাঘাকে ইঙ্গিত করলেই সে তোমাকে নিশ্চয়ই পথ দেখিয়ে নিয়ে যাবে। লঞ্চ যেখানে আছে সেখানেই। লঞ্চের ওপরে 3 ডজন বন্দুকধারী পুলিশের সেপাই আছে। তার উপরেও আছে আরও 15-20 জন লোক। তুমি সমস্ত কথা বলে তাদের সবাইকে সশস্ত্র হয়ে এইখানে আসবার জন্য অনুরোধ করবে। মানিক বললে, কিন্তু বিমলবাবু, পথ যখন খোলা রয়েছে তখন আপাতত সবাই তো আমরা এখান থেকে সরে পড়তে পারি। তারপর লঞ্চ থেকে লোকজন নিয়ে এসে আবার আমরা চেষ্টা করে দেখব এই শয়তানদের গ্রেপ্তার করতে পারি কিনা। জয়ন্ত রুক্ষ স্বরে বললে, মানিক, তোমার আজ হলো কি বলো দেখি? তুমি আজ বারবার নির্বোধের মতন কথা কইছো। এখান থেকে আমরা সবাই যদি সরে পড়ি তাহলে এই পাতালপুরীর বাসিন্দারা তৎক্ষণাৎ সচেতন হয়ে উঠবে, সেটা কি আন্দাজ করতে পারছো না? তারপর ফিরে এসে আর কি তাদের কোনো পাত্তা পাবে? বিমল বললে, ঠিক বলেছেন জয়ন্তবাবু। আমি কি চাই জানেন? আমরা এখানেই বসে থাকব। বেশি বিপদ দেখলেই এখান থেকে সেই মুহূর্তেই সরে পড়ব, কারণ আমাদের পালাবার পথ খোলাই আছে। কিন্তু আমরা তো পালাবার জন্য এখানে আসিনি। আমরা এসেছি মধু ডাকাত বা অবলাকান্ত আর তার দলবল গ্রেফতার করতে। কুমার চলে যাক বাঘাকে নিয়ে, সে লঞ্চের উপরে গিয়ে খবর দিক আমাদের কি অবস্থা। তারপর কেউ যথাসময়ে আসতে পারে ভালোই, না পারে আমরা নিজেদের পথ নিজেরাই করে নেব। এখন জয়ন্ত বিমলকে আলিঙ্গন করে বললে, দাদা, তুমি তো গোয়েন্দা নও, আমিই হচ্ছি ডিটেকটিভ। কিন্তু তুমি ভাই আজকে আমাকেও হারিয়ে দিলে। কে যে হেরে যাবে আর কে যে হারবে না সে কথা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তুমি হচ্ছে আমার বন্ধু। তুমি যদি হুকুম করো আমি সব কিছু করতে পারি। আপনি যদি হুকুমের কথা বলেন সেটা অত্যন্ত অন্যায় হবে। আপনি আমাদের চেয়ে কত বেশি দেখেছেন। যে লোক মঙ্গল গ্রহ গিয়ে ফিরে এসেছে তাকে আমরা কি বা হুকুম করব? চারিদিকে প্রখর দিবালোক ছড়িয়ে সূর্য তখন উঠেছে আকাশের অনেকখানি উপরে, কিন্তু সূর্যের আলোকের এক কণাও সুড়ঙ্গ পথের মধ্যে প্রবেশ করেনি। নিবিড় অন্ধকারের মধ্যে তারা উৎকর্ণ হয়ে বসেছিল একেবারে নীরবে। তাদের প্রত্যেকেরই হাতের বন্দুক যে কোনো মুহূর্তে অগ্নি উদ্গার করবার জন্য প্রস্তুত হয়েই আছে। সুড়ঙ্গ পথের ওদিককার দরজাটা যদি কেউ খোলবার চেষ্টা করে, কিংবা ওদিকে যদি কোনো সন্দেহজনক শব্দ শোনা যায়,
তাহলে প্রত্যেকেই একসঙ্গে বন্দুক ছুড়তে একটুও বিলম্ব করবে না। কিন্তু অবলাকান্ত বা তার কোনো অনুচর একবারও দরজা খোলবার বা উঁকি ঝুঁকি মারবার চেষ্টা করলে না। দরজা খুললেই যে কীরকম বিপদের সম্ভাবনা একটু আগেই তারা তার যে নমুনা পেয়েছে, তাদের পক্ষে তাই হয়েছে যথেষ্ট। আর একথাও তারা বোধহয় ভাবছে, বন্দিরা যখন লোহার খাঁচার ভিতরে, তাদের পালাবার কোনো উপায়ই যখন নেই এবং অন্ন ও জল থেকে বঞ্চিত করে তাদের যখন হত্যাই করা হবে, তখন আর দরজা খুলে পাহারা দিতে গিয়ে যেচে বিপদকে ডেকে আনবার দরকার কি? হঠাৎ সুড়ঙ্গ পথের মুখে একটা শব্দ শোনা গেল, সাবধানী পায়ের শব্দ। তারপরেই একটা চাপা কণ্ঠস্বরে শোনা গেল, এ যে বেজায় অন্ধকার বাবা। মানিক উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আমাদের সুন্দরবাবু এসেছেন। পায়ের শব্দ শুনে বোঝা যাচ্ছে সুন্দরবাবু একলা আসছেন না। ইতিমধ্যে বিমল সুড়ঙ্গের ভিতর দিকে প্রবেশ করবার জন্যে ওদিককার একটা লোহার ডান্ডা উঁকো ঘষে কেটে ফেলেছে। সেই পথ দিয়ে বেরুতে বেরুতে বিমল বললে, জয়ন্তবাবু, এইবারে পেট্রোলের লণ্ঠনগুলো জ্বালিয়ে ফেলুন। আলোকের ধাক্কায় অন্ধকার যখন অদৃশ্য হলো, তখন দেখা গেল সিঁড়ি দিয়ে নেমে সুড়ঙ্গের মুখে এসে দাঁড়িয়েছেন সুন্দরবাবু। তারপর আবির্ভূত হলো কুমার ও বাঘা। তারপর পদশব্দের পর পদশব্দ তুলে ভিতরে নেমে আসতে লাগলো দলে দলে সশস্ত্র পুলিশের লোক। খাঁচার ভিতরকার বন্দিরাও তখন বাইরে গিয়ে দাঁড়িয়েছে। জয়ন্ত মৃদু কণ্ঠে বললে, সুন্দরবাবু আপাতত কোনো কথা বলবার বা গোলমাল করবার চেষ্টা করবেন না। খোঁচার কাটা ডান্ডার ফাঁক দিয়ে গলে চুপি চুপি আমাদের সঙ্গে এগিয়ে আসুন। জয়ন্ত ও বিমল সর্বাগ্রে অগ্রসর হল। তারপর তারা সুড়ঙ্গ প্রান্তের সেই বন্ধ দরজাটার সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে তখনও পড়েছিল কতকগুলো মৃতদেহ। সেদিকে দৃষ্টিপাত না করে দরজার উপরে কান পেতে তারা শুনতে লাগলো, কিন্তু দরজার ওদিকে নেই কোনো রকম ধ্বনির অস্তিত্ব। জয়ন্ত ধীরে ধীরে ঠেলা দিতে দরজা গেল খুলে। দেখা গেল একখানা বেশ বড় ঘর। ঘরখানা যে বহুকালের পুরাতন প্রথম দৃষ্টিতেই সেটাও অনুমান করা যায়, কিন্তু ঘরের মধ্যে জনপ্রাণী নেই। বিমল ঘরের ভিতরে ঢুকে বললে, জয়ন্তবাবু, ওদিককার দেওয়ালে কি একখানা কাগজ মারা রয়েছে দেখছেন? জয়ন্ত তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কাগজখানার উপরে টর্চের আলোক নিক্ষেপ করে উত্তেজিত ও উচ্চস্বরে পড়তে লাগল, ওহে জয়ন্ত গাধা, ওরে বিমল শেয়াল, তোরা কি ভেবেছিস আমি অভিমন্যুর মতো নির্বোধ? এই পাতালপুরীতে ঢোকবার পথ রেখেছি আর পালাবার পথ রাখিনি। এখান থেকে বাইরে বেরুবার খালি একটা নয়, অনেকগুলো পথই আছে। পাহারাওয়ালা খালি তোদেরই নেই, আমারও আছে। আমার পাহারাওয়ালারা দিনে রাতে বনে বনে পাহারা দিয়ে বেড়ায়। তাদেরই মুখে খবর পেলুম সুন্দর ছুঁচো একদল ছাতুখোর লাল পাগড়ি নিয়ে হন্তদন্ত হয়ে আমার এই আড্ডার দিকে ছুটে আসছে। এ যাত্রা আবার তোরা আমাকে ফাঁকি দিলি বটে, কিন্তু এত সহজে ধরা পড়বার ছেলে নই আমিও। তোরা যখন এই শূন্য পাতালপুরীতে বসে হাহুতাশ করবি, আমি তখন থাকবো বহু দূরে, বহু দূরে। আমার ঠিকানা যদি চাস, তাহলে আবার তোরা আমার সঙ্গে দেখা করিস। তখন তোদের আমি খুব ভালো করেই অভ্যর্থনা করবার চেষ্টা করব। আর আমার সঙ্গে আবার আলাপ করবার শখ যদি তোদের মিটে গিয়ে থাকে, তাহলেও জেনে রাখিস কমলি তোদের ছাড়বে না। আজ থেকে আমি রইলুম তোদের পিছনে পিছনে মূর্তিমান শনির মতো। এতে অবলাকান্ত। শেষ দিকটা পড়তে পড়তে জয়ন্তের কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত করুণ। বিমল সকৌতুকে উচ্চ কণ্ঠে হাসতে লাগল। রামহরি বললে, কি যে হাসো খোকা বাবু, গা যেন জ্বলে যায়। মানিক বললে, সুন্দরবাবু, এখন আপনি কি করবেন? সুন্দরবাবু ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল বললেন, কুমার বললে, বাঘা, তুই কিছু বলবি না?
আজ শুনলেন সুন্দরবনের রক্তপাগল উপন্যাসের তৃতীয় ও শেষ পর্ব। গল্প পাঠে সুশীল মজুমদার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, রাকেশ ঘোষ, সৌরভ সাহা, শিবাংশু ভট্টাচার্য, অরুণাভ দত্ত, নরেন ভট্টাচার্য, সুপর্ণা ব্যানার্জি, আশিস রায়, সজল বোস এবং রোহন ঘটক। এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। প্রতি সপ্তাহে রবিবার ঠিক সন্ধে 7টায় বাছাই করা সেরা গল্প শোনার আমন্ত্রণ রইল। আগামী রবিবার আপনার সামনে নিয়ে আসব গজেন্দ্র কুমার মিত্রর রহস্য গল্প অমাবস্যার রাত। ঘোষাল মহাশয় স্নান সারিয়া রক্তবর্ণের চেলি পড়িয়াছেন। সর্বাঙ্গে রক্তচন্দন মাখিয়া প্রকাণ্ড একটা খড়গ পাথরের উপর ফেলিয়া মাজিয়া লইতেছেন। ল্যাম্পের ম্লান আলোতেই তাহা চকচক করিয়া উঠিল। বিরাট খাড়া। টানটান এই রহস্য গল্পটি শোনার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।